বড় কনফারেন্স হবে, সেখানে এই পরিস্থিতি সম্বন্ধে ওপিনিয়ন চাওয়া হবে, যে এই পরিস্থিতিতে কি করা উচিত। এইসব ক্ষেত্রে ম্যাক্সিমাম অফিসাররা কথা বলে না। তখন হয়তো হইতে পারে তিন বাহিনী প্রধান যায় বলবে, স্যার বলে, তারা তারা স্যার ডাকে, স্যার উই আর নো মোর উইথ ইউ। যদি তাই হয় তাহলে বাংলাদেশ হয়তো একটা ডিজাস্টার থেকে বেঁচে যাবে। আজকে এই সরকার যদি বাঁচতে চায়, বাঁচার কোনো উপায় দেখি না। 1 ঘন্টার ভিতর প্রকাশ করেন কারা এদেরকে গুলি করছে, তাদেরকে গ্রেপ্তার করেন, স্পেশাল ট্রাইব্যুনাল করে আপনি বিচার করেন। আমি জুন 24শে জুন 1988 কমিশন পেলাম। আমি যখন কমিশন পেলাম এরশাদের পতন হয়ে গেল 1 বছর পরে, 89-এ। সো আমি এরশাদের পতনের আন্দোলন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হিসেবে দেখেছি, এবং যখন আর্মি অফিসার হলাম তখন এরশাদের পতন দেখলাম। অতএব আমার ইউনিভার্সিটির ওই লাইফটা দেখার সুযোগ হয়েছে, এবং আর্মিতে যেহেতু আমি 20 বছর চাকরি করেছি। এই ধরনের সিচুয়েশনে কি হয়, চিঠিটা যদি সত্য হয়ে থাকে তাহলে একটা ব্যাপার হলো যে যে চিঠি চালাচালিগুলো হয় আর্মির ইন্টারনালি, মনে করেন হেডকোয়ার্টার থেকে ডাউনওয়ার্ডস যে ইউনিটস গুলো যায়, সেই চিঠি লিক হয়, সেই চিঠি বিভিন্ন জায়গায় চলে আসে যদি সত্য হয়। আর্মির চিঠির 4টা ক্লাসিফিকেশন থাকে, 4টা। এটা সবচেয়ে লোয়েস্ট যেটা নর্মাল চিঠি, সেইটা সীমিত ক্লাসিফিকেশন থাকে। সীমিতর পরে তার উপরে থাকে রেস্ট্রিক্টেড, মানে যারা শুধু দেখার তারা দেখবে। সীমিত, তারপরে ইট লুক লাইক যে এটা একটা আর্মির চিঠি। তারপর থাকে রেস্ট্রিক্টেড, তারপর থাকে সিক্রেট, এরপরে টপ থাকে টপ সিক্রেট। এই 4টা ক্লাসিফিকেশনে আর্মির চিঠি। দেয়ার ইজ নো করসপন্ডেন্স ইন মিলিটারি যেটার একটা না একটা ক্লাসিফিকেশন থাকবে, তাহলে এটা হচ্ছে লোয়েস্ট ক্লাসিফিকেশন। তো এটা কি হবে কালকে, মনে করেন যখন অন 11 হয়েছিল, আমি অন 11 জারির পরে একটা দরবার হয়েছিল সেনাকুঞ্জে, আমি সেই দরবারটায় হাজির ছিলাম। এবং এরশাদের পতনের পরে আমি ওইটুকু বলে আসি, এরশাদের পতনের পরে যখন সেই কেয়ারটেকার গভর্নমেন্ট হলো, সেই সময় সেনাপ্রধান নুরুদ্দিন সাহেব প্রত্যেকটা ক্যান্টনমেন্টে গেছে, ইউনিটিতে দরবার করেছে। তো যে কোনো পরিস্থিতি 2 ধরনের দরবার হয়, স্পেশাল দরবার এবং রুটিন দরবার। সেনাপ্রধান যে কোনো সময় অফিসারদেরকে কথা বলার জন্য কনফারেন্স ডাকতে পারে, দরবার ডাকতে পারে। অন 11-এর সময় সেই মইনু আহমেদ যে মিটিংটা ডেকেছিল, সেই মিটিংটায় মানে অন 11-এর ঘোষণার পরে আমি সেখানে ছিলাম। উনি সেই দরবারে বলেছিলেন যে মানুষকে সাপের মতো পিটিয়ে মারা হয়েছে, এই মুহূর্তে আর্মি বসে থাকতে পারে না। সব অফিসার সেটাকে সমর্থন জানিয়েছিল। এবং আপনি জানেন যে সেই সময় অন 11 যখন শুরু হয়েছিল, তার আগের সরকারের যে বিএনপি সরকারের যে লুটপাট, অপশাসন, দুঃশাসন, হাওয়া ভবন ইত্যাদি ইত্যাদি হয়েছিল, এই অন 11 সরকার 100% সমর্থন নিয়ে কিন্তু সেই সময় এমার্জেন্সি জারি করেছিল। এরপরে এই সরকারটা ফেল করলো, অন 11 ফেল করলো। অন 11 মূলত ইন্ডিয়ার কারণে ফেল করছে, ঘোড়া ডিপ্লোমেসি, এবং মইনু আহমেদ আসলে ইন্ডিয়ান লোক ছিল, রয়ের এজেন্ট ছিল। কালকে যেটা হবে, আমার অভিজ্ঞতা থেকে আমি বুঝি, দিস মাইট বি এ দরবার অথবা অফিসারদের একটা বড় কনফারেন্স হবে, সেখানে এই পরিস্থিতি সম্বন্ধে ওপিনিয়ন চাওয়া হবে, যে এই পরিস্থিতিতে কি করা উচিত। এইসব ক্ষেত্রে ম্যাক্সিমাম অফিসাররা কথা বলে না, হয়তো 2-1 জনে কথা বলবে। এমন হতে পারে উপর থেকে শিখানো একটা কোশ্চেন হতে পারে, আর একটা হতে পারে ন্যাচারাল কোশ্চেন হতে পারে। তো ওখানে কিন্তু ইন্টেলিজেন্স সমস্ত রোগ থাকবে। এবং এই যে মিটিংটা করা হবে, এইটা কিন্তু মিনিস্ট্রি অফ ডিফেন্স মিনিস্টার, মানে যে প্রধানমন্ত্রী, এটা কিন্তু তার নলেজে দিয়ে এটা করা হবে। সো এইখানে 2টা রেজাল্ট আসবে। একটা হলো টু ক্র্যাক ডাউন দ্য মুভমেন্ট, আন্দোলনকে ক্র্যাক ডাউন করার জন্য একটা ওপিনিয়ন হতে পারে, অথবা জনগণের সমর্থনে একটা ওপিনিয়ন হতে পারে। কি ওপিনিয়ন হবে আই ডো নট নো। যদি প্রথম ওপিনিয়নটা হয় যে এখানে যেভাবেই হোক দমন করা হবে, তাহলে বাংলাদেশের জন্য একটা দুর্ভাগ্য বয়ে যাবে, একটা বিষাদ সিন্ধু হয়ে যাবে। জনগণ যেটা আমার শ্রদ্ধেয় টিচার কলিমুল্লাহ স্যার যেটা বললো, যে
স্বতঃস্ফূর্ততা সৃষ্টি হয়েছে, নট অনলি ইন দ্য স্টুডেন্ট ফ্রন্ট, সব শ্রেণী পেশার মানুষ যেভাবে এই রুখে দাঁড়িয়েছে, এইটাকে সেনাবাহিনী কোয়েল করতে গেলে রক্ত গঙ্গা বয়ে যেতে পারে। আপনি জানেন যে ৮৬ সালে যে ফার্দিনান্ড মার্কোসের পতন হয়েছিল, ট্যাঙ্ক নামিয়ে দিয়েছিল। মানুষ যখন রাস্তায় নেমে গেছে, ফিলিপিন্সের আর্মি সে সময় একটা গুলি করে নাই। তারা কিন্তু সেই কোরাজান আপনার ফার্দিনান্ড মার্কোসের কিন্তু পতন হয়ে যায়। ৯০ সালে আপনি জানেন যে সেই সময় যদি এরশাদকে সমর্থন দিত, তাহলে কিন্তু সেই সময় একটা রক্ত গঙ্গা বয়ে যেতে পারত। আজকে এই আর্মি পাকিস্তান আর্মি না, এটা বাংলাদেশ আর্মি। অ্যাজ আই সেড বিফোর, যে প্রত্যেকেরই আত্মীয় স্বজন থাকে সমস্ত ফ্রন্টে, গ্রামে বাড়ি থেকে একটা চিঠি ছড়াইয়ে পড়ছে সমস্ত জেনারেলদের প্রতি। এতে যদি সেন্সিটাইজ হয় এবং বাস্তবতা যদি রিড করতে পারে, তাহলে সেকেন্ড সিদ্ধান্তটা হবে। তখন হয়তো হইতে পারে ৩ বাহিনী প্রধান যায় বলবে, স্যার বলে তারা স্যার ডাকে, স্যার উই আর নো মোর উইথ ইউ। যদি তাই হয়, তাহলে বাংলাদেশ হয়তো একটা ডিজাস্টার থেকে বেঁচে যাবে। অনলি গড নোস কি হবে। তবে দ্য জেনারেলস, চিফ অফ 3 স্টাফস, মানুষ আশা করে তাদের গুড সেন্স উইল প্রিভেল। এই দেশের সুধী সমাজ ইতিমধ্যে বলেছে যে টাকায় আপনি অস্ত্র কিনেন, যে টাকায় আপনি গুলি কেনেন, যে টাকায় আপনি ইউনিফর্ম পরেন, রেশন খান, এটা জনগণের টাকা। সেই জনগণের টাকায় জনগণের আর্মি জনগণের বিপক্ষে দাঁড়াবে কিনা, দ্যাট ইজ দ্য অ্যাসিড টেস্ট, দ্যাট ইজ দ্য টেস্ট। আমি আশা করি গুড সেন্স উইল প্রিভেল। আমি আশা করি জনগণের বিজয় হবে। কোনো স্বৈরতন্ত্রে টিকে থাকতে পারে না, কখনই টিকে থাকতে পারে নাই। এবং যেভাবে এরশাদের পতন দেখেছি, যেভাবে সসিস্কুর পতন আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি, যেভাবে গাদ্দাফি সাদ্দাম হোসেনের পতন আমরা দেখেছি, আরব বসন্ত আমরা দেখেছি, এই কথা আমরা গত 10 বছর ধরে, যতদিন ধরে মিডিয়ায় কথা বলি, আমরা বলেছি যে একটা দিন আসবে, ছোট একটা ঘটনায় দেখা যাবে সরকার পতন হয়ে যাচ্ছে। আমার মনে হয় সেই সময়টা এসে গেছে। আমার মনে হয় যদি দমনও করতে পারে রক্ত গঙ্গা বসিয়ে, তাহলেও সেটা আবার নতুন করে বিস্ফোরণ ঘটবে কোনো একটা ইস্যুতে। এই যে দাগ সৃষ্টি হয়েছে, এই যে কালো অধ্যায় সৃষ্টি হয়েছে, এইখান থেকে আর এই রিজিম সরে যাওয়ার কোনো উপায় নাই। মিশরে যখন আরব বসন্ত শুরু হয়েছিল, সেখানে 868 জন কিল্ড হয়েছিল। শ্রীলঙ্কাতে একটা রেজিম চেঞ্জ হয়ে গেল, মাত্র 12 জন নিহত হয়েছিল। আর বাংলাদেশে 3 দিনের ব্যবধানে অ্যারাউন্ড 250 কিল্ড। অসমর্থিত সূত্র বলে আরো অনেক বেশি কিল্ড। আজকেও বোধহয় 1 ডজন কিল্ড হয়েছে। মানুষের জীবন এত মূল্যহীন। একটা ছেলে পানি খাওয়াচ্ছিল আন্দোলনকারীকে, তাকে তাকে কেন গুলি করতে হবে? একটা ছেলে কার্নেশন লুকিয়ে আছে, ডেড বডির উপর গুলি করছে। কারা করে এটা? মানুষ তাদের নাম জানতে চায়। নিরীহ শিশু, নিরীহ ছাত্র, নিরীহ রিক্সা ড্রাইভার, শ্রমিক, কারা গুলি করেছে বুকে? আজকে এই সরকার যদি বাঁচতে চায়, বাঁচার কোন উপায় দেখি না। 1 ঘন্টার ভিতরে প্রকাশ করেন কারা এদেরকে গুলি করছে, তাদেরকে গ্রেপ্তার করেন, স্পেশাল ট্রাইব্যুনাল করে আপনি বিচার করেন। এখনো আপনি দায় চাপাচ্ছেন নিরীহ শান্তিকামী আন্দোলনকামীদের উপরে, বিরোধী দলের উপরে। সেই পুরাতন ট্যাকটিক্স, সেই অপকৌশল 2009 থেকে যেটা ফলো করছেন। দিস ইজ নট গোয়িং টু সেভ ইউ, দিস ক্যানট। ইতিহাস সেটা বলে না, কোন ইতিহাসে এর উদাহরণ নাই। আপনি হেলিকপ্টার কেন নামালেন? মেজর আফসারি বলল, জনগণের পয়সা হেলিকপ্টার কিনা, সেই হেলিকপ্টার থেকে গুলি করেন। হেলিকপ্টার লো ফ্লাই করতে পারে না? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গুলি করলে সেই গুলি তো যায় জানলায়, শিশু নিহত হবে। হেলিকপ্টার নামালেন কেন? যে র্যাবের ডিজি, হি ইজ এ ব্যারিস্টার, স্টেটমেন্ট দিয়ে বলছে যে র্যাব গুলি করে নাই। এটা তো এদেশে মানুষ বিশ্বাস করে না। দিস ব্যারিস্টার মাইট বি এ ওয়ার ক্রিমিনাল। যারা গুলি করেছে, যারা আদেশ দিয়েছে, অল অফ দেম হ্যাজ কমিটেড ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। এবং বাংলাদেশে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে, একটা আভ্যন্তরীণ একটা ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালের জেনোসাইডের যে ডেফিনিশন,
সেই ডেফিনিশনে পরিপূর্ণভাবে এই কিলিংটা পড়ে যায়। যার জন্য আমি মনে করি যে এখনো যদি সত্যিকারে গুড সেন্স প্রিভিল করে, ইমিডিয়েটলি জাতির কাছে ক্ষমা চেয়ে আপনি পদত্যাগ করতে পারেন, এবং যারা রেসপন্সিবল তাদেরকে এখনই গ্রেফতার করতে হবে, এখনই তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। ইফ নট টুমারো, ইট উইল হ্যাপেন সামডে ইন ফিউচার। দ্যাট ইজ দ্য হিস্ট্রি, দ্যাট হ্যাজ হ্যাপেন্ড। কোন স্বৈরাচারী সরকার চিরদিন টিকে থাকতে পারে না। বাংলাদেশের বড় ক্ষতি হয়ে গেছে। এরপর আপনি প্রতিহিংসা দেখেন, আপনার মেট্রো রেলে আগুন কে লাগালো? কেপিআই। ওয়ার ইজ ইউর সিকিউরিটি? আচ্ছা ঠিক আছে, দুইটা স্টেশন নন অপারেটিভ থাকতে পারে, পুরোটা বন্ধ করে কেন রাখলেন? জনগণকে শাস্তি দিচ্ছেন। এক্সপ্রেসওয়ে জনগণের পয়সায় করেছেন, দুইটা টোল প্লাজা নষ্ট হতে পারে, এক্সপ্রেসওয়ে কেন বন্ধ রাখবেন? ওয়াই? প্রতিহিংসা দিয়ে রাজনীতি হয় না, প্রতিহিংসা দিয়ে পতন হয়। প্রতিহিংসা দিয়ে মানুষকে খুন করা যায়, প্রতিহিংসা দিয়ে লুট করা যায়, প্রতিহিংসা দিয়ে বাংলাদেশের স্বার্থ ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া যায়, প্রতিহিংসা দিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করা যায়। প্রতিহিংসা দিয়ে কোনো কিছু হয় না। ইউ হ্যাভ টু লার্ন ইট। পৃথিবীর দুইটা উদাহরণ আমি আগে বলেছি, আবার বলি। নেলসন ম্যান্ডেলা 27 বছর জেল খেটে মাত্র 1 ট্রাম ক্ষমতায় ছিল। রবার্ট মুগাবে স্বাধীনতাকামী নেতা, 40 বছর ক্ষমতায় ছিল। 40 বছরে সেই দেশে কোনো উন্নয়ন করতে পারেনি। অর্থনৈতিক দণ্ডদশা সৃষ্টি হয়েছে, মানুষ এগ্রিভড হয়েছে, উত্তেজিত হয়েছে, মানুষ তাকে টেনে নামিয়েছে। যদি বুদ্ধি থাকে বাইডেনের উদাহরণ ফলো করেন। ভিতর থেকে সমালোচনা হয়েছে, নিজে প্রেসিডেন্ট প্রার্থীতে সরে গেছে। দ্যাট ইজ দ্য লিডারশিপ। চাটুকার গোলাম দলদাস রাখবেন, সবাই এসে বলবে সব ঠিক আছে। গোলাম চাটুকার দিয়ে পৃথিবীতে কোনো ভালো নেতা কখনো সৃষ্টি হয় নাই। গোলাম চাটুকার দলদাস লুটেরা ভোগবাদী কখনো কোনো নেতৃত্বে আসতে পারে না, কখনো কোনো ভালো নেতৃত্ব সৃষ্টি হতে পারে না। 15 বছর 17 বছর জোর করে ক্ষমতায় থেকে দলদাস লুটেরা ভোগবাদী এবং শুধু পরিবারের উন্নয়ন করছেন, দেশের ক্ষতি করেছেন। দ্যাট হ্যাজ বিন রিয়ালাইজড বাই দ্য পিপল। এই যে আমাদের ইয়াং জেনারেশন হচ্ছে, এখান থেকে আওয়ামী লীগের সরে যাওয়ার কোন সুযোগ আছে বলে অন্তত আমার ক্ষুদ্র জ্ঞানে বলে না। ধন্যবাদ।